أشد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 25 নভেম্বর, 10 অগ্রহায়ণ এবং ফার্সি 5 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে জেনেভায় আফগানিস্তান বিষয়ক শান্তি আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর বায়ু দূষণ রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ।
প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকার নতুন সরকারকে অবশ্যই ট্রাম্পের সন্ত্রাসী কার্যকলাপ থেকে সরে আসতে হবে। বাংলাদেশে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী দিনে বাংলায় তৃণমূলই থাকবে, বিজেপি সহ অন্যরা নির্মূল হবে। এবং পাকিস্তান বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকার নতুন সরকারকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের মানবতা বিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়ে অতীত ক্ষতি পুষিয়ে দিতে হবে। তিনি আজ মন্ত্রিপরিষদের বৈঠকে একথা বলেন। রুহানি বলেন, ইরানি জাতি মার্কিন অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলেছে। অর্থনৈতিক যুদ্ধে ইরানের বিজয় ও আমেরিকার পরাজয়ের একটি প্রমাণ হল ট্রাম্পিজমের পতন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরান ও ফিলিস্তিনের মতো স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধ করেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে, আইন ও অধিকার সংস্থাগুলোতে, নীতি নৈতিকতায় ও বিশ্ব জনমতের কাছে ট্রাম্পের পরাজয় ঘটেছে। আর এই সবই মার্কিন নির্বাচনে তার পরাজয় ডেকে এনেছে। তিনি বলেন, আমেরিকার ট্রাম্প সরকার যেসব অপরাধ করে সে দেশের ভাবমর্যাদা নষ্ট করেছে, এখন তাদেরকে সেসব কাজ থেকে সরে আসতে হবে এবং ভালো কাজ করতে হবে। তাহলে তারা অতীতের ভুলগুলো সংশোধন করতে সক্ষম হবে। ইরান প্রতিশ্রুতির মোকাবেলায় প্রতিশ্রুতি এবং পদক্ষেপের মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের নীতিতে বিশ্বাস করে বলে জানান ডক্টর হাসান রুহানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের একটি সংসদীয় কমিটি পরমাণু ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে একটি আলাদা মোশন নিয়ে এগোচ্ছে। গতকাল ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে দুটি আর্টিকেল পাশ করা হয়েছে, যাতে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কৌশলগত ব্যবস্থা নেওয়া যায়। এর মধ্যে একটি ধারায় বলা হয়েছে, ইরানের আণবিক শক্তি সংস্থা দেশে একটি ইউরেনিয়াম মেটাল প্রোডাকশন প্ল্যান্ট স্থাপন করবে এবং অন্য আরেকটি ধারায় ইরানের পরমাণু কর্তৃপক্ষকে 40 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারী পানির চুল্লি প্রতিষ্ঠার জন্য সুবিধাজনক স্থান খুঁজে বের করা ও এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে। এর আগে এই কমিটি আরও 3টি ধারার অনুমোদন দিয়েছে, যাতে ইরান সরকারকে 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ বসানোর নির্দেশনা দেওয়া হয়। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং নতুন নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই মোশন নেওয়া হলো। ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান জানিয়েছেন, কাতার আনুষ্ঠানিকভাবে ইরানে একজন বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে। প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে কাতার এই পদক্ষেপ নিল। রেজা আরদাকানিয়ান জানান, ইরান হচ্ছে চতুর্থ দেশ যেখানে কাতার বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল। এর আগে দেশটি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে। রেজা আরদাকানিয়ান বলেন, কাতারের এই পদক্ষেপের অর্থ হল দেশটি ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গভীর করার জন্য আন্তরিক এবং সুস্পষ্ট চেষ্টা চালাচ্ছে। এদিকে ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট পাভেন থেকে জানানো হয়েছে যে রেজা আরদাকানিয়ান এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলী বিন আহমদ আল কুয়ারি গতকাল জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন। এই চুক্তির আওতায় দুদেশের মধ্যে পানি, সুয়ারেজ ট্রিটমেন্ট, বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের 14টি খাতে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। ইরান ও কাতার হচ্ছে বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুই শক্তি।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, বিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বিশ্ব মহামারী করোনার কারণে বাংলাদেশের বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা ছাড়াই এবছর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবার সিদ্ধান্ত ঘোষণার পর এবার ভর্তি পরীক্ষার বদলে লটারিতে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, করোনার দ্বিতীয় ঢেউকে সামনে রেখে এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। অনেকে হয়তো বলতে পারেন ভর্তি পরীক্ষায় মেধাবৃত্তির বদলে ভাগ্য ভিত্তি করে যাচ্ছে, তবে এবার করোনার কারণে হলেও বিদ্যালয়গুলোতে একটা সাম্য তৈরি হবে। আগামী 10 জানুয়ারির মধ্যে বিদ্যালয়ে লটারি প্রক্রিয়া শেষ করা হবে বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও দুটি সিদ্ধান্তের কথা জানান, তা হলো বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে রাজধানী ঢাকায় ক্যাচমেন্ট এরিয়ায় 40% পরিবর্তে 50% উন্নীত করা হবে। দ্বিতীয় সিদ্ধান্ত, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আগে শিক্ষার্থীদেরকে একটি স্কুল ক্লাস্টার পছন্দ করতে হতো, এখন 5টি স্কুল পছন্দ করতে পারবে। উল্লেখ্য, প্রতি বছর প্রথম শ্রেণীতে ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষা হতো, তবে করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে 2021 সালে অনলাইনের মাধ্যমেই সব ক্লাসেই শিক্ষার্থীদের ভর্তির ফর্ম বিক্রি করা হবে। এরপর তা যাচাই বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলাফল নিজ নিজ বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক এবং কয়েকজন অভিভাবক নিয়ে গঠিত ভর্তি কমিটি এসব প্রক্রিয়া সম্পন্ন করবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। লাখ 22,216 জন করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট 1,34,699 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টার মধ্যে 40,376টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 481 জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। ভারতে 86,42,771 জন করোনা রোগী সংক্রমণ মুক্ত হওয়ায় বর্তমানে 4,44,746 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। ভারতে প্রথম 1 লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছিল 110 দিন, কিন্তু পরবর্তীতে সংক্রমণের গতি বাড়তে থাকায় মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে 1 লাখ করে করোনা রোগীর সংখ্যা বেড়েছে। গত মাস থেকে সংক্রমণের গতি কিছুটা কমে। ওই মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ওরা প্রতিদিন গালি দিয়ে বেড়ায় তৃণমূলকে, তৃণমূল যেন ওদের চক্ষুশূল। আমি বলি, তৃণমূল যদি হয় তোমাদের চক্ষুশূল, আগামী দিনে বাংলায় বিজেপি, সিপিএম, কংগ্রেস হবে নির্মূল। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন গালাগালি দিয়ে বেড়ায় তৃণমূলকে, তৃণমূল যেন ওদের চক্ষুশূল। আমি বলি, তৃণমূল যদি হয় তোমাদের চক্ষুশূল, আগামী দিন বাংলায় দেখবে বিজেপি, সিপিএম, কংগ্রেস নির্মূল। তৃণমূলই থাকবে, আর কেউ থাকবে না। অত সহজ খেলা নয়। টাকা দিলে টাকা নিয়ে নেবেন, এটা আপনাদের টাকা, ওদের টাকা নয়। নেবেন টাকা, ভোটের বাক্স করবেন ফাঁকা। ঠিক আছে? এখন থেকে মনে রাখবেন, টাকাটা ওদের নয়।
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির শাসনামলে দলিত আদিবাসী সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। বিজেপি সম্পর্কে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ওরা মিথ্যের পুরো ডাস্টবিন, এত মিথ্যে এত কুৎসা কেউ কোনোদিনও করতে পারবে না, ওদের লজ্জা নেই। রোজ বলবে মমতা ব্যানার্জি দুর্গাপুজো করতে দেয় না, পুজো না করলে ক্লাবগুলো কিভাবে পুজো করেছে, আমাদের সরকার পুজো কমিটিগুলোকে 50,000 টাকা করে দিয়েছে, ওরা কি ভেবেছে আমাদের ধর্ম শেখাবে, ওদের এত মিথ্যে কথা বলা শোভা পায় না। বলছিলেন আমাদের প্রতিনিধি। পাকিস্তান আবারও বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক হওয়ার পর জল্পনা ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী গতকাল এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, একটি টেকসই, স্বাধীন এবং ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামাবাদ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকমের সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তার দেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সর্বান্তকরণে সমর্থন করে। এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে ইসলামাবাদের অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। নগর্ণ কারাবাখ অঞ্চলের আরও একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া সম্প্রতি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য যে চুক্তি সই করেছে তার আওতায় কালোবাজার নামে গুরুত্বপূর্ণ এলাকাটির নিয়ন্ত্রণ নিল আজেরি বাহিনী। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আজ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কালোবাজার এলাকায় আজেরি সেনাদের নির্বিঘ্ন চলাচলের জন্য ওই এলাকায় পেতে রাখা মাইন এবং বোমা পরিষ্কার করা হয়েছে এবং এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপদেষ্টা হিকমত হাজিয়েভ জানান, কালোবাজার শহরটি হস্তান্তরের ক্ষেত্রে আর্মেনিয়ার সরকার যে 10 দিন বাড়তি সময় নিয়েছিল তা শেষ হওয়ার পর আজ শহরটি হস্তান্তর করা হয়েছে। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের আরও কয়েকজন নাগরিককে সন্দেহভাজনের তালিকায় যুক্ত করেছে তুরস্কের একটি আদালত। 2018 সালের অক্টোবর মাসে জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনসুলেট অফিসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বর্বরভাবে হত্যা করা হয়। তুর্কি আদালত বলেছে, নতুন করে সন্দেহভাজনের তালিকায় এসব ব্যক্তিকে যুক্ত করার কারণ হচ্ছে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত সত্য উন্মোচনে সাহায্য করা। ইস্তাম্বুল শহরের আদালতে গতকাল এ ব্যাপারে দ্বিতীয় দফা শুনানি হয় এবং আগের 20 জন সন্দেহভাজনের তালিকায় নতুন করে আরও 6 সৌদি নাগরিকের নাম যুক্ত করা হয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জেনেভায় আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগানিস্তানের জনগণ গত 40 বছর ধরে যুদ্ধ ও সহিংস পরিস্থিতির শিকার। তিনি বলেন, বোন সম্মেলনের 20 বছর পর আফগানিস্তান যুদ্ধ নিয়ে কথা বলা অনেক বড় দুঃখজনক ব্যাপার। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আফগানিস্তানের জনগণ গত 40 বছর ধরে যুদ্ধ ও সহিংস পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি বাইরের বিভিন্ন দেশের চাপিয়ে দেয়া নীতির ফসল। জেনেভায় আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একথা বলেছেন। 32টি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং 66টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, বোন সম্মেলনের ২০ বছর পর আফগানিস্তান যুদ্ধ নিয়ে কথা বলা অনেক বড় দুঃখজনক ব্যাপার। সামরিক উপায়ে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইরান সবসময় আফগান নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনার প্রতি সমর্থন দিয়ে এসেছে। জাতিসংঘের উচিত আফগানদের মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং ইরানও এক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। বহু বছর ধরে আফগানিস্তানের যুদ্ধ ও সহিংসতা চলে আসছে। সহিংসতার কারণে দেশটির অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে এবং সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিস্তার ঘটেছে। নানান কারণে আফগানিস্তানের জনগণের মধ্যে এই বিপর্যয় নেমে এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এ দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ। সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ অবস্থায় নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় আফগানিস্তানকে কিভাবে সহযোগিতা করা যায় সেটাই এখন বড় প্রশ্ন। ভিয়েনায় অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে দেওয়া ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে সে দেশের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর উপর ন্যস্ত করার মাধ্যমেই কেবল শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেছেন, আফগানিস্তানের সমস্যা সমাধান করতে হলে সেদেশের নেতৃবৃন্দকে ভূমিকা পালনের সুযোগ দিতে হবে। সেদেশে সহিংসতা বন্ধ এবং আফগানদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগান জনগণের সাহায্যে এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নে ইরান সহযোগিতা করার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত এদেশের অবকাঠামো নির্মাণে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই সঙ্গে আফগানিস্তানের জ্বালানি খাতেও ইরান সহযোগিতা করতে পারে। যাই হোক, আফগানিস্তানের সরকার ও জনগণের এ দুঃসময়ে ইরান তাদের পাশে রয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ আর সঙ্গে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। এবছরের শীতের শুরুতে গত 21 নভেম্বর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরী হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকা। তাই ঢাকার বায়ু দূষণ রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী 30 দিনের মধ্যে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের রাজধানী মহানগরী ঢাকার বায়ু দূষণ রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী 30 দিনের মধ্যে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে পরিস্থিতির আরও অবনতি যাতে না ঘটে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ আদালত এর আগে ঢাকার আশেপাশের 5 জেলার অবৈধ ইটভাটা বন্ধ করা, মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া ছড়ানো যানবাহন জব্দ করা এবং ধুলাপ্রবণ এলাকায় নিয়মিত পানি ছিটানো সহ বায়ু দূষণ রোধে 9টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন। গত শীত মৌসুমে রাজধানী ঢাকা বায়ুমানের অবনতির দিক থেকে একাধিকবার বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বায়ু দূষণ রোধে নির্দেশনা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। সংগঠনটির দায়ের করা এক রিটের ধারাবাহিকতায় গত 13 জানুয়ারি হাইকোর্ট বায়ু দূষণ রোধে এই আদেশ দিয়েছিলেন। তবে এবছরের শীতের শুরুতে গত 21 নভেম্বর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরী হিসেবে চিহ্নিত হয় ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ বিষয়ক সংস্থা EPA এর হিসাবে কোনো একটি শহরে বায়ুর মানের সূচক 200-র বেশি হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। কিন্তু বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের সূচকে মাত্রা অতিরিক্ত পরিমাণে 315 সূচক নিয়ে 21শে নভেম্বরের তালিকায় শীর্ষস্থানে ছিল ঢাকা। এ প্রসঙ্গে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে বলেন, করোনাকালীন সময় এই ধরনের বায়ু দূষণটা কিন্তু আরো স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। অতএব সেই স্বাস্থ্য ঝুঁকি বাড়ানোর মধ্যে কিন্তু সরকারকে আরো সতর্ক হওয়া দরকার এবং সেই কারণেই আমরা বিষয়টাকে নিয়ে আদালতে গিয়েছি।
বায়ু দূষণের ব্যাপারে কর্তৃপক্ষের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে মঞ্জিল মোর্শেদ আরো জানান, তো এখানে আমি একটা ব্যর্থতা দেখি, সেটা হলো আপনার সিটি কর্পোরেশন, রাজুক এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, ধরেন প্রত্যেকটা বড় বড় টেন্ডারের কাজ, এই মেগা প্রজেক্ট অন্য সব জায়গায় টেন্ডারে কিন্তু বলাই আছে যারা কাজ করবে তারা তাদের মালামাল ঢেকে রাখবে যাতে ধুলাবালি না হয়, এটা বলা আছে টেন্ডারের শর্তে। কিন্তু এটা টেন্ডার নেওয়ার পরে এগুলো কেউ দেখেন না এবং মনিটরিং করেন না, যার ফলে এই ঘটনাগুলো হচ্ছে। এবং আদালত যে নির্দিষ্টগুলো দিয়েছেন সেগুলো যদি ধীরে ধীরে কাজ শুরু করা হয় এবং পদক্ষেপগুলো নেওয়া হয়, তাহলে কিন্তু হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে। যে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা যেটা চাচ্ছি জনগণের স্বাস্থ্য সুরক্ষা, সেটি হয়তো সক্ষম হব আমরা। গণমাধ্যমে প্রকাশিত বায়ু দূষণের বিষয় উল্লেখ করে এ আইনজীবী জানান, ঢাকার বায়ু দূষণের মাত্রা এখন সবার জন্য উদ্বেগজনক। পরিস্থিতির অবনতি হলে নাগরিকদের বেঁচে থাকার মৌলিক অধিকার খর্ব হতে পারে বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছে। প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য কথা।